3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে, এনসিপি এই ঘোষণা দিয়ে দিয়েছে। হ্যাঁ, 3 আগস্ট নতুন কিছু ঘটতে পারে। জুলাই সনদ 3 আগস্টের আগে যদি হয়েও যায়, যদিও সেটা সর্বসম্মত হবে না, তারপরে নতুন কিছু ঘটবে। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কিছু বলেন না কেন, এই যে বাংলাদেশে আওয়ামী লীগ দখল করে নিতে চায়, 5ই আগস্ট হাসিনা পলায়নের 1 বছর পূর্তির ওই 5ই আগস্ট আবার হাসিনা ফিরে আসবে, আবার সরকার গঠন করবে, প্রশিক্ষণ দিচ্ছে, মেজর সাদিক ধরা পড়ছে, তার বউ নাকি আবার এসপি, সেও ধরা পড়ছে। তারা অস্ত্রের ট্রেনিং দিচ্ছিল, বসুন্ধরা একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 লোক নিয়ে ট্রেনিং দিচ্ছিল। আমার না এসব কেন জানি বিশ্বাস হতে চায় না। কারাগারে সাধারণ বন্দীদের তোপের মুখে পড়ছেন আওয়ামী লীগের ভিআইপি নেতারা। সাধারণ বন্দীরা যখনই কারাগারে এসব নেতাদের পাচ্ছেন তখনই গালিগালাজ করছেন, এমনকি কারো কারো গায়ে হাতও তুলেছেন সাধারণ বন্দীরা। কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা, কারাগারে অন্যান্য যারা আছেন তারা। কারাগারে 4 আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে, এনসিপি এই ঘোষণা দিয়ে দিয়েছে। হ্যাঁ, 3 আগস্ট নতুন কিছু ঘটতে পারে। জুলাই সনদ 3 আগস্টের আগে যদি হয়েও যায়, যদিও সেটা সর্বসম্মত হবে না, তারপরে নতুন কিছু ঘটবে। যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে, যেটা 3 আগস্ট থেকে এর অপারেশন শুরু হবে। এখন শুধু এনসিপি বাংলাদেশে নতুন কিছু দেওয়ার সামর্থ্য রাখে না। এনসিপি ডাক দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, উদ্যোগ নিতে পারে, কিন্তু শুধু এনসিপি কিছু করবে এই সক্ষমতা তাদের নেই। এজন্য নেপথ্যে এনসিপি থাকবে, হাসনাত নাহিদরা থাকবে, পিনাকি ভট্টাচার্যের একটা বড় প্ল্যান আছে এখানে, বিশেষ করে 3 আগস্ট থেকে যেটা শুরু হবে, চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার প্ল্যান, সোজাসুজি বললাম, এবং আমরা এটা প্রকাশ্যে সমর্থন করি। এবং জামাত শিবির অপ্রকাশ্যে হলেও এখানে ভূমিকা রাখবে। দেখেন, এই শিবিরের সাথে নাহিদের যতই দ্বন্দ্ব হোক, 3 আগস্ট নাহিদদের কিছু উদ্যোগ এবং সেটা যদি রাজপথেই লং লাস্ট করে, জামাত শিবির লোকবল, টাকা পয়সা, পানি, নানান কিছু সাপ্লাই দিবেই। শিবিরের সাথে নাহিদদের যে বিষয় দ্বন্দ্ব হোক, ওটা ডাকসু ভিপি পদ নিয়ে, কিন্তু জাতীয় রাজনীতির বাস্তবতায় জামাত শিবির এনসিপি কে লোক সাপ্লাই দিবেই। জামাতকে সকাল সন্ধ্যা ওজিফা করে গালি দিলেও লোক সাপ্লাই দিবে। এনসিপির কিছু কিছু এজেন্ডা জামাতের জন্য ওয়াজিব। আসলেই 3 আগস্ট বাংলাদেশে কিছু ঘটবে, যেটা হয়তো অকল্পনীয় অনেকের জন্য, আনএক্সপেক্টেড। এই যে নানান রিপোর্ট দেখেন, এসবির রিপোর্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা, প্রেস সচিবের বক্তব্য যে আগামী 5-6টা দিন খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ বলছেন পরাজিত শক্তি এই করতে পারে, সেই করতে পারে। না, এখানে পরাজিত শক্তি কিছু করবে বিষয়টা এরকম নয়। বিপ্লবীরাই 3 আগস্ট নতুন কিছু উপহার দিবে, কয়েক গোষ্ঠী মিলে। চরমনাই এখানে থাকবে, চরমনের একটা কন্ট্রিবিউশন থাকবে। জামাতেরটা ইনভিজিবল সম্ভব, কিন্তু চরমনাইটা আবার ভিজিবল হয়। যেমন চরমনের 10 জন লোক যদি কোথাও যায়, তাহলে এদেরকে মার্ক করা যায় যে এরা চরমনাই করে। তাদের ড্রেস আপ, পোশাক একটা ইউনিফর্মের মতো, টুপি একটা ওয়ান কাইন্ড অফ ইউনিফর্ম, পাসকলি টুপি। কিন্তু জামাত শিবিরকে এনসিপি এটা বোঝা যায় না। 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। এনসিপি নাহিদদেরকে বাটপার বলি, আব্দুল কাদেরকে ধান্দাবাজ, ইতর শ্রেণীর মিথ্যাবাদী বলি, অল আর রাইট। সাদিক কায়েমকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য নাহিদের অনেক বক্তব্য আমরা খণ্ডন করেছি, করব। বাট 3 আগস্ট যা ঘটবে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। এনসিপি নেতৃত্বেই ঘটবে। এটা কিভাবে ঘটবে বলে দিই। ওই আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছিল, হাসনাত আব্দুল্লাহরা ডাক দিয়েছিল, সাথে শরীফ ওসমান হাদিরা ছিল, ইনকিলাব মঞ্চ ছিল, সবাই এসেছিল, বিএনপি বাদে সব দল এসেছিল, আলেম ওলামারা এসেছিল, কাজী ইব্রাহিমরা এসেছিল, আমি গিয়েছিলাম। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। ওরকম উদ্যোগটা নিবে হয়তো ইনকিলাব মঞ্চ, এনসিপি, এরা প্রথমে শহীদ মিনারে আসবে, সেখান থেকে কোনো ঘোষণা আসবে, তো ওটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সব দল এক পর্যায়ে, বিএনপি বাদে সব দল কোনো না কোনোভাবে সহায়তা করবে। রাষ্ট্রপতি চুপ্পু জয় বাংলা থেকে শুরু করে আরো অনেক দাবি আদায় হবে তখন। এই জন্য 3 আগস্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখতে চাই। এখানে খবরও যেটা এসেছে দর্শক, এনসিপি জানায় আগামী 3 আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই 64 জেলা থেকে এনসিপি নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল। ওদিকে ছাত্রদলও মাঠে থাকবে, শিবিরেরও কর্মসূচি আছে। এখন 3 আগস্ট
64 জেলা থেকে এক প্রকার মহাসমাবেশ হবে এনসিপির। যদি মজার বিষয়, মহাসমাবেশ সরোয়ার্দী উদ্যানে করার মতো কোনো সাহস বা পরিস্থিতি এনসিপির হবে না। কারণ সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করলে লোক হবে না, লোক দেখা যাবে না যে কত লোক। কিন্তু শহীদ মিনারে হলে লোক দেখা যাবে, রাস্তায় অল্প কিছু লোক হলে শহীদ মিনার ভরে যায়। জামাতের একটা ইউনিয়ন থেকে যে পরিমাণ লোক এসেছে ওই পরিমাণ লোক হলেই শহীদ মিনার ভরে যায়। অর্থাৎ অল্পের মধ্যে দেখা না যায়। আর যাই হোক, লোক ওদের তেমন না, এটা ঠিক আছে। জামাত শিবির লোক সাপ্লাই না দিলে তেমন কিছু না, কিন্তু লোক সাপ্লাই দিবে। এবং কত লোক উপস্থিত হয় কি এটা এখানে গুরুত্বপূর্ণ না, কারণ লোক রেডিমেড আছে, রিজার্ভে আছে, জামাত শিবির দিয়ে দিবে। পিনাকির অনুসারীদের একটা বড় অংশ আছে যে যারা জামাত করে, চরমনাই করে বা কিছু করে না, পিনাকি ডাক দিবে, সবাই ওখানে চলে যাবে। এইভাবে হলেও 3 আগস্ট এনসিপি যে ঘোষণা দেবে সেই ঘোষণা বুস্ট করবে, সেই ঘোষণা ছড়িয়ে পড়বে, সেখান থেকে কোনো বিপ্লবী ঘোষণা আসতে পারে। প্রতিটি জেলা উপজেলা সমন্বয় কমিটি নিজ নিজ অঞ্চলে তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে ওই দিন প্রোগ্রামটি সফল করে বাস্তবায়ন করে নির্দেশনা দিয়েছেন এনসিপি সদস্য আক্তার হোসেন। বার্তা শেষে আর বলা, আগামী 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। দলের ফেসবুক পেজে নেতাকর্মীদের মধ্যে দেওয়া দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত বার্তায় কথা জানানো হয়। সে নতুন কিছু কি? আমি বলছি যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। দেখেন, জুলাই সনদ বিষয়ে কথাবার্তা সরকার বলছে, আসিফ, মাহফুজ এরা গভীর রাতে ফেসবুক পোস্ট দেয়, এবার হবে, ঠিক আছে, ওটা আগেও বলেছিল না, ওয়ান নেভার, যে এখন নইলে কখনো না। ওই তখন তো আর হয় নাই, এখন তো হচ্ছে, তার মানে আসিফের কথা ভুয়া। যাই হোক, জুলাই সনদ মানলাম যে এক প্রকার হলো, জামাত কোর্টে কেস করুক আর যা করুক, জুলাই সনদ একটা হলো। কিন্তু জুলাই ঘোষণাপত্রটা কি? ঘোষণাপত্রটা কার কাছে? এটা কে দিবে? কিন্তু কথা কিন্তু দুইটা নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং সনদ। সনদ হচ্ছে সংস্কার বিষয়, আর ঘোষণাপত্র হচ্ছে গণঅভ্যুত্থানের দলিল, ওটা সংবিধানে থাকতে হবে। যেমন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আছে, যেটা 17 এপ্রিল গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ঘোষণাপত্রটাও থাকতে হবে। এই ঘোষণাপত্রেরও একটা দফা শহীদ মিনার থেকে হবে, বার্তা বলা হয়। এবং ওখান থেকে এক পর্যায়ে এইগুলো সব একত্র করে চুপটুকে জয় বাংলা করার আন্দোলন শুরু হতে পারে। এটা হচ্ছে চূড়ান্ত নতুন কিছু ব্যাখ্যা। বার্তা বলা হয়, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা সম্পন্ন করেছে। হ্যাঁ, ওখানে যথেষ্ট সাড়া পেয়েছে, কোনো সন্দেহ নেই, রেসপন্স পেয়েছে। বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে গঞ্জে, শহরে গ্রামে এনসিপি গিয়েছে, কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন পদযাত্রার শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। আগামী 3 আগস্ট বাংলাদেশের নতুন কিছু আসছে, দেখা যাচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণ। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কিছু বলেন না কেন, এই যে বাংলাদেশে আওয়ামী লীগ দখল করে নিতে চায়, 5ই আগস্ট হাসিনা পলায়নের 1 বছর পূর্তির ওই 5ই আগস্ট আবার হাসিনা ফিরে আসবে, আবার সরকার গঠন করবে, প্রশিক্ষণ দিচ্ছে, মেজর সাদিক ধরা পড়ছে, তার বউ নাকি আবার এসপি, সেও ধরা পড়ছে। তারা অস্ত্রের ট্রেনিং দিচ্ছিল, বসুন্ধরা একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 লোক নিয়ে ট্রেনিং দিচ্ছিল। আমার না এই সব কেন জানি বিশ্বাস হতে চায় না। আমি জানি না, আপনারা আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, বাট এই আমলে, এই বর্তমান সময়ে যেখানে আওয়ামী লীগের নামগন্ধ নাই, সেখানে খোদ রাজধানীর বসুন্ধরা একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে 400 লোককে প্রশিক্ষণ দেবে, এর ভিতর আবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও আছে। আমার বিশ্বাস করতে একটু কষ্ট হয়। তারপরেও যেহেতু সব পত্রিকা ফলাও করে বলতেছে, পুলিশ বলতেছে, সেনাবাহিনী বলতেছে, এবং সেনাবাহিনী আবার আজকে বলেছেও যে তারা তদন্ত করে এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা পেয়েছে এবং তার বিচার কোর্ট মার্শালে হবে, মানে সামরিক আদালতে হবে। কিন্তু আমার মনে হয় যে যদি এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে বরখাস্ত করার পর তার বিচারটা আসলে সিভিল কোর্টে হতে ছিল, যেমনটা হচ্ছে মেজর জেনারেল জিয়াউল হাসানের। জিয়াউল হাসানকে প্রথম বরখাস্ত করা হয়, তারপর গ্রেপ্তার করা হয়, তারপর তার বিচার সিভিল কোর্টেই হচ্ছে। এবং এই ঘটনা আমার বিশ্বাস না করার কিন্তু একটা বড় কারণ আছে। কারণ হচ্ছে কি, আমরা তো শেখ হাসিনার 15 বছর দেখেছি, মানে একটা স্বৈরাচার কিভাবে দেশ চালায় এইটা দেখতে দেখতে মনে করেন আমরা একদম এক্সপার্ট হয়ে গেছি। শেখ হাসিনা কিভাবে গোয়েন্দা বাহিনী চালাতো, পুলিশ চালাতো, সেনাবাহিনী চালাতো, র্যাব চালাতো, আমরা তো দেখেছি। আমাদের খেয়াল আছে যে কয়েক বছর আগে হাসিনার আমলে হাওর থেকে শিবির সন্দেহে প্রায় 40 জনের মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল। বলা হয়েছিল যে হাওরে গিয়ে তারা জঙ্গি ট্রেনিং নিচ্ছে। আসলে বুয়েট থেকে নেত্রকোনার হাওরে একটা টিম পিকনিক করতে গিয়েছিল এবং তাদের সবারই দাড়ি টুপি ছিল। এই কারণে বলতেছে যে হাওরে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ নিতেছিল, নাশকতার বইটি উদ্ধার করা হয়েছে, ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এরকম করে সবাইকে গ্রেপ্তার করা হলো। কিন্তু এটা কি আসলে তা ছিল? ছিল না তো। শেখ হাসিনার আমলে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় কোনো একটা ইস্যু এলেই সেই ইস্যু থেকে মানুষের মনোযোগ ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার জন্যই একের পর এক নাটক, পরিমণি নাটক, লায়লা মামুন নাটক, এগুলো একটার পর একটা নাটক উপস্থাপন করতো। এবং সেই গোয়েন্দা সংস্থার অনেক লোক কিন্তু এখনো বহাল তবিয়তে আছে, যেটা আমাদের জন্য চরম ব্যর্থতা। আমরা পারিনি, কিন্তু আছে। বর্তমানে ইউনূস সরকারের কিছু উপদেষ্টারা বা কিছু গোয়েন্দা সংস্থার লোকেরা, বুঝে হোক না বুঝে হোক, তারা সেই শেখ হাসিনার সেই পুরানো চালি চালতেছে। আমি বলতেছি না মেজর সাদিক নির্দোষ, অবশ্যই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যেভাবে মিডিয়া এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে, এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না। সেই অবস্থান আওয়ামী লীগের নাই। ভাই, একটা জিনিস আপনারা বোঝেন না কেন, জামাত, বিএনপি, এনসিপি তারা নিজেরা কিন্তু অনবরত দ্বন্দ্ব চলতেছে, বাকযুদ্ধ করতেছে, একে অন্যকে আক্রমণ করতেছে। কিন্তু যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসে তখনই কিন্তু সবাই এক হয়ে যায়। এবং বিশ্বাস করেন,
এই জামাত, বিএনপি, এনসিপি তারা আওয়ামী লীগকে বাংলার 1 ইঞ্চি জমি ছাড় দিবে না। তাহলে আওয়ামী লীগ কিভাবে আসবে? এগুলো মূলত ওই যে বিদেশে বসে বসে ওই যে হাসিনা সহ তার দোসর কামাল টামাল, তারপরে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা মুজি টুজি সহ ওরা আসলে ভারতে পালে আছে না, ওরা অনবরত বিভিন্ন অনলাইন অ্যাপ কলিং এর মাধ্যমে এদেরকে মিসগাইডেড করতে চায়। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এখন প্রত্যেকটা মিডিয়া দেখে আলোচনা, এই সপ্তাহে কি হবে, এই সপ্তাহে কি হতে যাচ্ছে, হাসিনা কি ফিরে আসবে, একজন মেজর হয়ে চাকরি থাকা অবস্থায় তিনি এমন ছক কষলেন যেই ছকের কারণে আবার আওয়ামী লীগ 1 বছরের মাথায় ফিরে আসতে যাচ্ছে। মানে এরকম বিভিন্ন কথাবার্তা দেখলাম মিডিয়া অনবরত বলতেছে। অথচ আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে যে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, তার ক্ষমতায় আসার নজির পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এবং এই যে এই গুজব যা কিছু ঘটতেছে তা মিডিয়াতে বড় করে দেখানো, এটা কিন্তু করতেছে খোদ ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি। প্রেস সেক্রেটারি কি বলেছেন যে আগামী 7 দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশিয়াল। এবং তারপরেই এই মেজর সাদিকের এসব কাজকর্ম এলো। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে না, আমাদের কোনো নিরাপত্তা ঝুঁকি নাই, কিন্তু এই ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলতেছেন যে আগামী 7 দিন অনেক কিছু ঘটতে পারে, সাবধান থাকবেন। আমি মনে করি যে কিছুই ঘটবে না। এই এক মেজর সাদিক মাদিক ভাই এত সহজ, একটা দেশে পতিত শক্তি এসে ক্ষমতা আবার পুনর্দখল করবে, এত সহজ না। এই আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি কেউ ছেড়ে দিবে না, সেই দিন আর নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মেজর সাদিক আজকে 5-6টা মাস ধরে চাকরিরত থাকা অবস্থায় সে ক্যান্টনমেন্টে যায় না, এবং সে কিন্তু পালাইও নাই, সে তার বাসায় ছিল। তাহলে সেনাবাহিনীর যে গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই, তারা তো হাসিনার আমলে অনেক গুম খুন করছে, এত কিছু করছে, এখন তোমরা দেখো না তোমাদের একটা মেজর 5-6টা মাস ধরে এসে চাকরিতে না গিয়ে আওয়ামী লীগের লোকের ট্রেনিং দিয়ে বেড়ায়। এই ব্যর্থতার দায়কার অবশ্যই সেনাবাহিনীর মিডিয়া আইএসপিআর, যেটা আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর, তারা বলতেছে যে তারা ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিরুদ্ধে অভিযোগ সততা পেয়েছে, এবং সততা পাওয়ার পর সেনাবাহিনী তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে, এবং তার বিচার সামরিক আইনে করা হবে। এবং বলা হয়েছে যে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয়, এবং সেখানে অভিযান চালানো হয়, চালিয়ে 22 জনকে গ্রেপ্তার করে। এবং সেনাবাহিনী বলেছে তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং গত 13 জুলাই একটা মামলা করে পুলিশ, যে এখানে বসুন্ধরাতে একটা গোপন প্রশিক্ষণ হয়েছে, এবং সেখানে অনেকে অংশ নেয়, সঙ্গে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও ছিল, এবং এদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা। মেজর সাদিককে গত 17 জুলাই তার বাসা থেকে, উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে নেওয়া হয়, এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। এবং সে একটা মেজর, নাম সাদিক, এবং তার স্ত্রীর নাম হচ্ছে এএসপি সুমাইয়া জাফরিন, মানে সহকারী পুলিশ সুপার। সুতরাং এই স্বামী স্ত্রী 2 জন সরকারি কর্মকর্তা, এবং তারা যে এই পতিত আওয়ামী লীগের আমলেই তারা এই আওয়ামী লীগ করার কারণে চাকরি পেয়েছে কোনো সন্দেহ নাই। তাহলে এই 2 জন স্বামী স্ত্রী, একজন পুলিশের বড় কর্মকর্তা, একজন সেনাবাহিনীর মেজর, তারা এই যে ঢাকা শহরের বুকে উত্তরার মতো জায়গায় বসে তারা চক্রান্ত করলো, বসুন্ধরা ট্রেনিং করলো, এটা কি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয়? এটা কি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যর্থতা নয়? সে এতদিন কোথায় ছিল? তাকে কি জব দিয়ে করা হয়েছিল? তুমি চাকরিতে আসো না কেন? করা তো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তার বিচার আসলে হবে কিনা। দেখুন, তার বিচারের ব্যাপারে আমি একটু সন্দিহান। আসলে বর্তমানে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক কর্মরত আছেন যারা জুলাই মাসে অনেক গুম খুন হত্যার সঙ্গে জড়িত, কিন্তু যে কোনো কারণেই হোক তাদের বিচারটা করা যাচ্ছে না। যারা গুম করেছে, খুন করেছে, আয়না করেছিল, তারা হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বর্তমান ইউনূস সরকারের আমলেও বহাল তবিয়ত থাকবে, এটা আমাদের জন্য দুঃখজনক। একটা উদাহরণ দিই। এই যে আপনারা দেখেছেন না, আপনারা তো সবাই দেখেছেন যে লেফটেন্যান্ট কর্নেল রেদন নামে একটা লোক, সে AK-47 ছাত্রদের গুলি যাচ্ছে, এটা কিন্তু আল জাজিরাও দেখেছে, কিন্তু AK-47 দিয়ে ছাত্রদেরকে অনবরত সে গুলি করতেছে, সেনাবাহিনীর লোক। এবং ওই দিন ওই এলাকায়, মানে যেদিকে তিনি গুলি করতেছেন সেদিকে প্রায় 22 থেকে 23 জন ছাত্র মারা গিয়েছে। তো সেই লেফটেন্যান্ট কর্নেল রেদন কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। তার বিচার হয়েছে সামরিক আদালতে। কি বিচার? বিচার হয়েছে তাকে সামরিক আদালত তীব্র ভৎসনা করেছে। ভৎসনা বলতে, এই বেটা তুই এটা করলি কেন, আর করা যাবে না সেই, এবং 6 মাসের জন্য তার প্রমোশন সাসপেন্ড করা হয়েছে। মানে আগামী 6 মাসে তার কোনো প্রমোশন হবে না। তো এই যদি হয় সামরিক আদালতের শাস্তি, যেই লোক AK-47 দিয়ে নিরীহ ছাত্রদের উপরে গুলি হত্যা করেছে, যার প্রমাণ সম্পূর্ণ মিডিয়াতে, এবং কি আল জাজিরাটা রিপোর্ট করেছে এই তো 1 সপ্তাহ আগে, তো তার যদি সাজা হয় তাহলে তো আমরা অবশ্যই আশাবাদী নই এই সামরিক আদালত নিয়ে। তো তারপরে দেখি আসলে সামরিক আদালতে কি বলা আছে। বলা আছে যে র্যাঙ্কের ভিত্তিতে কোর্ট গঠন করা হয়, এবং সেখানে আসামির পক্ষে একজন কর্মকর্তা ডিফেন্ডিং অফিসার হিসেবে কথা বলার সুযোগ পায়, এবং উভয় পক্ষের এই যুক্তিতর্কের রেকর্ডও রাখা হয়। এবং রায় দেওয়ার পর যদি আসামির কোনো আপত্তি থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি আপিল করতে পারেন। কিন্তু এই মামলা সিভিল কোর্টে লড়া যায় না। ক্ষেত্র বিশেষে কোর্ট মার্শাল কাউকে মৃত্যুদণ্ড দিলেও দিতে পারে, যাবজ্জীবন দিতে পারে, 3 মাসের কারাদণ্ড, অথবা শুধুমাত্র চাকরি থেকে বহিষ্কার করা যায় মনে করতে পারে। এটা নির্ভর করবে অপরাধের ধরন এবং মাত্রা হিসাবে। তো আমরাও দেখি আসলে কি বিচার হয়। একজন সেনাবাহিনীর মেজর হয়ে যিনি সেই পলাতক লীগের সঙ্গে যোগসাজশ করে ঢাকা শহরের মতো জায়গায় এই সময়ে, যেখানে এখন 1 বছরও শেষ হয় না এই গণহত্যা, হাসিনা গণহত্যার, এই সময় সে ট্রেনিং দিবে, এগুলো করবে, এগুলো মেনে নেওয়া যায় না। তার দ্রুত বিচার হবে। বাট এটাকে যেভাবে পত্রিকাতে বা বিভিন্ন মিডিয়াতে হাইলাইটস করা হচ্ছে, বা শফিকুল আলম বলতেছেন সজাগ থাকতে হবে, মানে কি ঘটে যাবে, বিভিন্ন মিডিয়াতে আমি দেখতেছি, মানে তারা বেশি ভিউ পাওয়ার জন্য বলতেছে কি ঘটবে আগামী 7 দিন, কি ঘটতে যাচ্ছে আগস্ট মাসে, কি ঘটতে যাচ্ছে 1 আগস্ট, আবার কি আওয়ামী লীগ ফিরে আসবে, এই ধরনের বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে। আমি জানি না এদের উদ্দেশ্য কি। এই আওয়ামী লীগকে তারা মানুষের মনে ধরে রেখেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।